আসসালামু আলাইকুম। আমি সাইদ আবেদ নিপু অলিভ বাংলা থেকে বলছি। আজকে আমি অনেকেই বাফলার সব নেতাদের আজকে একসাথে পাইলাম, যে খুবই সুন্দর লাগতেছে আজকে কথাবার্তা বলবো। তো প্রথমে আমি কিছু বলতে চাই যে বাফলা যখন স্টার্ট হয় 4 বছর আগে, তো মাহবুব খান আসলে বাংলাদেশে যে আমাদের কমিউনিটিতে কয়েকটা ভাগে আরম্ভ হয়েছে, মানে কমিউনিটিতে ভাগের পর ভাগ আরম্ভ হয়েছে। তারপর বাফলার যে মিটিং এ হতো, মিটিং এর মধ্যে দেখা যেত যে যে কথাগুলি বলতো এই কথাগুলি পরে দেখা যেত যে ওরা পরে যে মিটিং সব চেঞ্জ হয়ে যেত। এবং আমি অ্যাকচুয়ালি প্রথম ওনাকে বলছিলাম যে মিটিং এ যে আমরা আসি এবং আপনি যে চেঞ্জ করতেছেন এটা করে তো আমাদের সময় নষ্ট করতেছেন। যাই হোক, আমাকে চেষ্টা করছে প্রথম থেকেই, প্রথম যে 1 বছরের প্রথমবার মিটিং বাফলা হওয়ার পর সেকেন্ডবার বাফলাতে আমার ওরা সবাই কমিটির মিলে সবাই মিলে আমাকে করে আমাকে বের করে দিয়েছিল। এইভাবে অনেক সংগঠনকে ওরা বের করছে, বের করতে করতে অনেক সংগঠনই বেড়ে গেছে। আমি আসলে প্রথম বলছিলাম যে মাহবুব খান ওই সবসময় চেষ্টা করতেছে রাজাকারদের এস্টাবলিশ করতে, যেমন মোনার এস্টাবলিশ করার জন্য উনি অ্যাকচুয়ালি আসছে এটা এস্টাবলিশ করতে। মেন ওনার ইচ্ছা ছিল প্যারেডটা, ওনার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল যে উনিও রাজাকার এবং রাজাকারদের কিভাবে লসেন্স এস্টাবলিশ করবে এবং যে কোনো একটা ওয়েতে স্টার্ট করতে হবে, সেটা ওয়ে ছিল প্যারেডটা, আর কিছু ছিল না। তারপর আমি সবাইকে বলছি, আমি আজকে ধন্যবাদ দিই সবাইকে যে আপনার 4 বছর পর এই জিনিসগুলি বুঝতে পারছেন যে মাহবুব খান বা ওরা যে বাফলাতে কি করতেছে। সেটা কিন্তু আমার প্রথম বছর বাফলা যাওয়ার পরেই কিন্তু আমি এগুলি বলতেছিলাম, যার জন্য আমি বের হয়ে গেছি জায়গা থেকে, বা আমাকে বের করে দেওয়া হয়েছে বা ওরা একটা প্ল্যান করে করা হয়েছে। আমি একটা বাঙালি, আমি একটা বাংলাদেশি ছেলে এবং প্রবাসী বাঙালি, আমি মানে প্রবাসীতে বাংলাদেশিদের যদি ওরা বাদ দিয়ে যদি কোনো সংগঠন করে, তাহলে আমার মনে হয় না ওইটা কোনো একটা ভালো সংগঠন বা ভালো কাজ করতেছে। এবং মাহবুব খানকে অনেক জায়গার মধ্যেই মানে চেষ্টা করছে যে জামাতটা এইভাবে করার জন্য। এবং এখন যেটা দেখা যেতেছে, ডক্টর হাশেমও চেষ্টা করতেছে যে জামাতকে কিভাবে ইস্টাবলিশ করা যায়। আমরা ওই দিনও আমাদের নিউজ হলের বাংলাতে আপনি নিউজ দেখবেন যে সবসময় লিখতেছে যে জামাতের একটা অনুষ্ঠানে অথবা কি একটা অনুষ্ঠান ইফতারের একটা মিলাদে হাশেম ছিল এবং হাশেমের সাথে অনেকেই ছিল, হাশেমের যারা চামচারা ছিল এগুলো ছিল। ওরা কিন্তু ইচ্ছা করে সাপোর্ট দিতেছে। আমার কথা হলো হাশেম কিন্তু কখনো বলে না যে আমি রাজাকার না, কিন্তু কাজ কালে কিন্তু আমরা বলতেছি যে হাশেমও কিন্তু সেম জিনিসই করে দিচ্ছে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি রাজাকার ডেন্টিস্ট হাশেমরে বলি যে রাজাকারদের হেল্প করে। আমার মধ্যে এই জায়গায় অনেকেই আছে। ডেন্টিস্টের কথা আপনাদের মধ্যে আপনারা বলেন, আপনি যে ডেন্টিস্ট হাশেমরে আমরা কেন রাজাকার বলতে পারি? হাশেম, ডক্টর হাশেমকে আমি অনেকদিন যে এলেতে আসার প্রতি চিনতাম, উত্তরণ করতেন, যতটা ফাংশন করতেন আমাদের মোরাল সাপোর্ট বা আমরা যা বন্ধু বান্ধব সবাই তার ফাংশনে যেতাম, সাহায্য করার চেষ্টা করতাম। তো আমার ওনার প্রতি একটু মনে হয় ডিফারেন্স, নীতিগতভাবে আমার ডিফারেন্স আসছে। আমি যখন মুক্তি চেতনা করি আমরা কমিটি, তো জালালাবাদের স্টেশনের ইফতার পার্টিতে উনিও দাওয়াতি ছিল, আমিও দাওয়াতি ছিলাম। উনি ওখানে জালালাবাদের এখানে মাইক নিয়ে উনি আবুল কালাম আজাদ, যে আমরা সবাই চিনি, বাচ্চু রাজাকার, তার সে আসার সম্বর্ধনা দেওয়ার জন্য দাওয়াত দিছে। তখন আমার ওনার প্রতি একটু মনটা অনেক রকম খারাপ হয়েছে এবং আমি ওনার এই দাওয়াতে অংশগ্রহণ করি নাই। তারপরে আমরা যখন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের একটা ইফতারে উনি দাওয়াত পায়, উনি কথা বলার সুযোগ পান। উনি সম্পূর্ণভাবে মুক্তিযোদ্ধা সময় যারা মানসিক যারা অপরাধ করছে বা আমরা যুদ্ধ করে হিসেবে চিনি, তাদের বিচারের বিরোধিতা করেছেন। এরপর থেকে ওনার সাথে আমার কোনো নীতিগতভাবে কোনো দিন মিল হয় নাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউকে ডিসরেসপেক্ট দেখাই না বা কথা বলি না। তো ওনার সাথে আমি কাজ করতে আর মনের উৎসাহ বা কোনো সময় পাই নাই। আরেকটা কথা, মাহবুব খান এলেতে আসার পরে আমাকে জামি ভাই কল করছিল যে উনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসছে, ওনাকে যতটুকু পারে সাহায্য করি। এবং আমি নিজেও গেছি প্রথম মিটিংয়ের দিকে এবং ভিন্ন অর্গানাইজেশনকে আমরা উৎসাহিত করছি এটাতে জয়েন করার জন্য, এবং আমি নিজেও যতটুকু সম্ভব আমরা কাজকর্ম করে সাহায্য করার চেষ্টা করছি। আমরা ওখানে সামনের লাইনে বা সামনে কিছু পাওয়ার জন্য যাই নাই। বাংলাদেশের নাম নিয়ে কেউ কিছু করলে আমি মনে করি মুক্তি চেতনার কাজ, এটা মুক্তি চেতনায় কাজ করতেছে, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসীরা কাজ করে, সেইভাবে আমি আমার কোনো দাবি ছাড়াও আমি সবসময় চেষ্টা করি কিছু করতে। মাহবুব খান যখন আমি মুক্তি চেতনা যতটা মিটিং করছি, আমি প্রথম সবগুলোতেই দাওয়াত দিতাম, মনে করতাম একটা দেশপ্রেমিক লোক এবং এত বড় একটা প্ল্যান নিয়ে আসছেন। কিন্তু দিন দিন দেখতে পেলাম ওনার উদ্দেশ্য অন্য কিছু। উনি কোন সময় মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করার এখনো কিছু নাই।
এখানে মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করে না, তবে জাতীয় নেতা প্রয়াত নেতাদেরকে সম্মান করে না। যে মুক্তিযুদ্ধে যারা মারা গেছে বা শহীদ হয়েছেন ওইটাতে কোনো প্যারেডে কোনো কিছুতে উনারা একটা ভালো একটা প্রকাশ করে দেখেন নাই। তারপর উনাকে আমরা প্রথমবার আমরা দাবিও জানাইছি যে মুক্তিযুদ্ধের পক্ষের প্যারেড হলে তো যা স্বাধীনতা প্যারেড এই সেই স্বাধীনতা প্যারেড উনারা নাম নিতে রাজি না, উনারা শুধু বাফলা প্যারেডই বলে কাজ করতে চান। উনাদের মধ্যে আমার সাথে কিছু তর্ক এবং কিছু রাগারাগিও করেছি। এরপর থেকে আমি ওদের প্যারেডে বিরোধিতা সবসময় করছি, কিন্তু আমরা একটা সংগঠন নিয়ে চলি। তো আমরা মনে করি যে দাবিতে আমরা সিগনেচার কালেকশন করতেছিলাম। আমি উনার কাছে সিগনেচারের জন্য গিয়েছিলাম, উনি একটু বিরক্তভাবে আমাকে না করলেন যে তিনি ওইটাতে সিগনেচার করবেন না। এরপরে থেকে আমার মুক্তি চেতনার দাওয়াতের থেকে উনার লিস্টে আমি কেটে ফেলেছি এবং খুব সময় আমি দাওয়াত দিই না। এবং উনার কার্যকলাপ যতটুকু মানুষ দেখে বা সেই হিসাবে উনাকে মূল্যায়ন করে, আমি উনাকে ব্যক্তিগতভাবে কিছু বলবো না, যেহেতু উনার পিছের কিছু জানি না। কিন্তু উনি যেভাবে দেখছি রাজ্জাক আসছিল জালালাবাদে মিফতার পার্টিতে, রাজ্জাককে নিয়ে উনি নিজে মাহবুব খান ভাই এবং ডাক্তার হাশেম উনারা নিজে সঙ্গ করে নিয়ে উনাই ইফতারে গেছে, তখন আমার উনাদের প্রতি যেটুকু শ্রদ্ধা ছিল তাও হারিয়ে ফেলছি। আনুল ভাই যে রাজ্জাক বললো সেটা হলো জামাত ইসলামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রাজ্জাক, আর কামরুজ্জামান হলো জামাতের ভাইস প্রেসিডেন্ট, নট ভাইস প্রেসিডেন্ট, আমাদের সহ সাধারণ সম্পাদক, এখন জেলে আছেন সহ সাধারণ। আবুল কালাম। আর গত মাসে এসেছিল ওদের একজন ব্যারিস্টার আব্দুল কাদের চৌধুরী, যুদ্ধবাদীর বিচারের যুদ্ধবাদীদের পক্ষে যে লড়াই করতেছে সেই ব্যারিস্টার এখানে আসছিল সমর্থনের জন্য। তার অনুষ্ঠান আয়োজন এখানে অর্গানাইজ করছিল মুসলিম উম্মাহ এন্ড মাহবুবগঞ্জ। আচ্ছা, প্রথম যখন ডাক্তার হাশেম বা ডেন্টিস্ট হাশেম হজ করে আসলো, তখন উপর ব্যান্ড গেল ওদের কাছে ব্যান্ডের জন্য পয়সা চাওয়ার জন্য। তখন উনি বলে যে হ্যাঁ, আমি হজ থেকে আসছি, আমি গান বাজনার মধ্যে কোনো পয়সা দিতে পারবো না। তারপর আবার 2 দিন পরে দেখা গেল যে আবার সব আরম্ভ করে সিম্পলি সামনে করলো। ভূমির একটা সীমা আছে, উনি যদি ভূমি করে উনার একটা ভূমির একটা মানে থাকা হচ্ছে। সব মিটিং এ যে 70 সালে যখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে রেস করছে, উনি ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন না। উনি এই কথাটা বলেন যে এটা তো গাহা মিথ্যা কথা। ওইখানে বঙ্গবন্ধু থাকা অবস্থায় তোফাল আহমদ আর জাসুদেরকে ছিল সাম্বরি রব কি ইনু সাম্বরি তার উপাধিটা দিছিল, বঙ্গবন্ধু সেখানে ছিল। উনি বলে যে সেই বঙ্গবন্ধু উপাধি দেওয়ার সময় উনি ছিলেন, কিন্তু বঙ্গবন্ধু ছিলেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আমি কনসাল জেনারেলের সামনে আমি বলছি, মিথ্যা কথা বলছি, আমি নিজে বলছি, গণভোট মিটিং এ বলে এটা, আমি নিজে বলছি মিথ্যা কথা। প্রথম যখন বাফলা শুরু হয় তখন অ্যাকচুয়ালি এই জাতীয় বিবাদগুলো ছিল না। এইটা দেখা গেছে যে বিগত 4 বছর এটা আমরা নিজেরাও বুঝতে পারি নাই, আমরাও অনেকটা গুলি খেয়েছিলাম। তো ধীরে 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 কিছু কিছু সংগঠন ইনসিডেন্টালি দেখা গেছে এমন হয়েছে, একটা ব্লকের একটা ফিলসফিতে বিশ্বাস করে এই জাতীয় সংগঠনগুলো বারবার বাদ পড়তেছে। আর যেগুলো লোক আরেক ফিলসফিতে বিশ্বাস করে, ওদের শক্তি এবং ওদেরকে সুযোগ সুবিধা বেশি দেওয়া, ওদেরকে বিভিন্ন জায়গায় ইনভলভ করা, এই জিনিসটা কিন্তু গোড়ার দিকে ছিল না। এখন আস্তে 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 গত 4 বছরের ইতিহাস যখন সবগুলাকে অল পাজলস যখন আপনি একসাথে লাগাচ্ছেন, তখন আপনি যে অভিযোগটা আনছেন এটার পক্ষে অনেকে রায় দেবে। কারণ দেখা যাচ্ছে যে এনিবডি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, সে এক ফিলোসফির লোক, আর যাকে শোকজ নোটিস দিচ্ছে সেও ওই একই ফিলোসফির লোক, কাউকে এখান থেকে সাসপেন্ড করা হচ্ছে সেও একই ফিলোসফির লোক। আর যেগুলো লোকের প্রমোশন হচ্ছে, এক একটা লোককে বারবার করে বিভিন্ন জায়গায় স্টেজে ওখানে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, ওগুলো আবার এটা এরকম হয়ে গেছে ওই 10-12টা সংগঠনের মধ্যে এখন বর্তমানে যে 10-12টা সংগঠন অবশিষ্ট রয়েছে, এই প্রত্যেকটা সংগঠন এখন একটু অ্যানালিসিস করলে দেখা যাবে যে প্রায় সবাই এক ধরনের ফিলসফির মানুষ। তো এখন এই জিনিসটা কিভাবে কারেক্ট করা যায়, সেই জন্যই
ধরেন এখন 42টা সংগঠন একসাথে একমত হয়েছে যে আমরা উইল প্লেস বিওডির কাছে আমরা জানাবো যে এটার একটা সুরাহা দরকার। এখানে কোনোটা বিশেষ সংগঠন আমাদেরকে প্রশাসিত করবে এই জিনিস কেউ পছন্দ করবে না। সুতরাং এটার অ্যাক্সেস থাকতে হবে সব সংগঠনের, প্রত্যেকটা সংগঠন যেখানে সুযোগ পায় তাদেরকে সে সুযোগ করে দেওয়ার জন্য যে আন্দোলন সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনে সাকসেসফুল হব এবং যে সমস্ত লোকগুলা কোনো বিশ্রী জিনিসকে আপনার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং কতগুলা এমন কিছু কাজ করছে যে আমাদের ভিতরে কাউকে দোষী, কেউ ক্রিমিনাল এই জাতীয় পুলিশি রিপোর্ট দিয়ে নাজেহাল করার যে একটা প্রবণতা নতুন করে আমাদের কমিউনিটিতে দেওয়ার চেষ্টা করতেছে, এই জাতীয় লোকগুলা চিহ্নিত হবে এবং এদেরকে জনগণই বাইর করে দেবে, আমাদের কিছু করতে হবে না। লস এঞ্জেলেসের ভিতরেই তারা বলবে যে আমরা তোমাদেরকে চাই না। আমাদের এখানে ঝগড়া হয়, ঝাঁটি হয়, নিপু ভাইয়ের সাথে অমুকের সাথে ঝগড়া হয়, বলে যে আমি পুলিশকে রিপোর্ট করবো, বলছে ভাই বসো কি পুলিশ রিপোর্ট করবো, এই মাপ চাও তোমার থেকে, মাপ হয়ে গেল, ঘটনা শেষ। কিন্তু এখন ডক্টর মাহবুব খান সাহেব আনফর্চুনেটলি আই ডোন্ট নো উনি কি ধরনের সিকনেস এটা, যে কোন কোন লোকগুলা গন্ডগোল করেছে তাদের ছবি সহ পুলিশের কাছে রিপোর্ট দাও, আর আরো 2-3 লোক যেগুলা ওনার সাথে সাপোর্ট করতে পারে না বা ওনার ফিলোসফির সাথে যেগুলাকে প্রটেস্ট করে, এই সমস্ত লোকগুলাকেও কিভাবে ওটার ভিতরে জড়িত করে তাদের বিরুদ্ধে যেন একটা নাম্বার দিয়ে সিনেমার ছবি সহ পুলিশের কাছে থাকে। এখন সেই জিনিসটা দিস আর ভেরি আনফর্চুনেট থটস। আমি মনে করব ওনার সাথে যারা এখন সাথে কাজ করছে, যে সমস্ত লোকগুলা টেলিভিশনে বা রেডিওতে বা টিউবে গিয়ে নানা রকমের বক্তব্য দিচ্ছে, ওনাদের এটা একটু বিবেচনা করা দরকার কি জাতীয় লোকের সাথে ওনারা আতাত করে পুরো কমিউনিটিতে একটা বাঁশ দেওয়ার একটা প্রচেষ্টা শুরু করেছে। এই জিনিসগুলো একটু আপনারা পুনর্বিবেচনা করেন এবং যদি মনে করেন যে আপনারা স্টিল ইউর রাইট, মেবি উইল ওয়ার্ক উইথ ইউ। আর যদি মনে করেন যে 42টা সংগঠন যেটা বলছে সেটা সত্যি, আমরা ইনভাইট করবো যে আপনারা যারা এখানে আসার যোগ্যতা রাখেন তারা আসে জয়েন করবেন, অ্যান্ড উইল ওয়ার্ক টুগেদার। থ্যাংক ইউ।